নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুরু করবো 4টের চারদিক। আর যে খবরের শুরুতেই নজর রাখবো তা হলো হাওড়ার সাঁকরাইলের খবর, যেখানে বিজেপি নেতা নিমাই রায়ের বাড়িতে যে তল্লাশি অভিযান চলে সেখানে কিন্তু 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। জানিয়ে রাখি, শনিবার রাতে সাঁকরাইলে বিজেপি নেতা নিমাই রায় তার বাড়িতে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। সাঁকরাইলে পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 40 কেজি গাঁজা। পুলিশের জালে পঞ্চায়েত সদস্যর স্বামী নিমাই রায় সহ 3। বছরের পর বছর ধরে বেআইনি ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ। বিজেপি ফাঁসিয়েছে এমনটাই তিনি দাবি করেছেন, অর্থাৎ তাকে ফাঁসানো হয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন নিমাই রায় এবং তার যেটা দাবি তাকে ফাঁসানো হয়েছে। অভিযোগের তীর কিন্তু বিজেপির দিকে, অর্থাৎ দলের লোকই তাকে ফাঁসিয়েছে এমনটাই তিনি দাবি করছেন। শনিবার রাতের ঘটনা, যেখানে তার বাড়িতে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা উদ্ধার হয় এবং শেষ পর্যন্ত তিনি যেটা দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, দলের লোকই তাকে ফাঁসিয়েছে, অর্থাৎ বিজেপি ফাঁসিয়েছে তাকে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হাওড়া থেকে রয়েছেন আক্তারুল খান। আক্তারুল, নিমাই রায় অভিযুক্ত, তিনি তো দাবি করছেন যে দলের লোকই তাকে ফাঁসিয়েছে। একদমই দেখো, যেটা হচ্ছে যে হাওড়া সাঁকরাইলের যে পঞ্চায়েত সদস্য, সে পঞ্চায়েত সদস্য গতকালই তার বাড়িতে হাওড়া সিটি পুলিশের একটি গোয়েন্দা বিভাগ তার বাড়ি থেকে হানা দেয়। তার হানা দিলে পরে সেখান থেকে তাকে প্রায় 40 কেজিরও বেশি উদ্ধার করে গাঁজা। তবে আজকে তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি যেটা সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তাকে চক্রান্ত করে বিজেপি তাকে ফাঁসিয়েছে, এর সঙ্গে কোনো তৃণমূল কোনো জড়িত নয় বলে এমনটাও তিনি দাবি করেন। যেটা মূলত যে জানতে পারা যাচ্ছে যে দীর্ঘ 10 বছর ধরে তিনি এই গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। যে উড়িষ্যা থেকে মূলত এই গাঁজা আসতো, তার বাড়িতে মজুদ থাকতো, সেখান থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গাঁজা পাচার করা হতো। গতকাল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তার বাড়িতে হানা দেয়। হানা দিলে সেখান থেকে 40 কেজিরও বেশি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ওই যে পঞ্চায়েত সদস্যের স্বামী নিমাই রায়, সেই নিমাই রায় সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে আজকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন যে তাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধুবন্তী। আক্তারুল, একটা বিষয় তো পরিষ্কার, লোকসভা নির্বাচনের আগে মুখ পুড়েছে বিজেপির এই ঘটনায়। আবার অভিযুক্ত বিজেপি নেতা নিমাই রায়, সে আবার দাবি করছে যে তাকে নাকি দলের লোকই ফাঁসিয়েছে। এই জায়গাতে স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া? একদমই দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কোনো রকম সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়নি। তবে এটা বলা চলে যে তৃণমূল এই বিষয়ে কিন্তু মাঠে নেমে পড়েছে একদম। যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে যে গাঁজা উদ্ধার হয়েছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা একটা শুরু হয়েছে, সেটাই বলা চলে। মধুবন্তী। আক্তারুল, তুমি আমাদের সঙ্গে থাকো। গোটা বিষয়টা আরো একবার স্পষ্ট করে দিই দর্শকদের সামনে। তাহলে আজ সাঁকরাইলের ঘটনায় যেটা পরিষ্কার হচ্ছে যে 40 কেজি গাঁজা যে উদ্ধার হয়েছে বিজেপি নেতা নিমাই রায়ের বাড়ি থেকে, তার যেটা বিস্ফোরক দাবি যে দলের লোক তাকে ফাঁসিয়েছে, অর্থাৎ দলের লোকের ষড়যন্ত্রেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 40 কেজি গাঁজা। শনিবার রাতের ঘটনা এটি। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের সূচনা হয়েছে আজই। রাহুল গান্ধী কি বলছেন সরাসরি শুনবো মণিপুর থেকে। जहां गवर्नेंस का पूरा इंफ्रास्ट्रक्चर कोलैप्स कर गया था, जिसको हम मणिपुर कहते थे, 29 जून के बाद वो मणिपुर रहा ही नहीं, बट गया। कोने कोने में नफरत फैली, लाखों लोगों को नुकसान हुआ, भाई बहन, माता पिता आंखों के सामने मरे। और आज तक हिंदुस्तान के प्रधानमंत्री मणिपुर में आपके आंसू पोंछने,
आपसे गले लगने, आपका हाथ पकड़ने नहीं आए। शर्म की बात। शायद नरेंद्र मोदी जी के लिए, बीजेपी और आरएसएस के लिए मणिपुर हिंदुस्तान का भाग ही नहीं है। आपका जो दुख है, आपका दर्द है, वो उनका दुख, उनका दर्द नहीं है। पिछले साल हमने भारत जोड़ो यात्रा शुरू की। कन्याकुमारी से कश्मीर तक हम चले, 4000 किलोमीटर चले और भारत को जोड़ने की हमने बात की, नफरत मिटाने की बात की, एक धर्म को, एक जात को दूसरी जात से मिलाने की बात की और बहुत अच्छा रिस्पांस मिला। लाखों लोगों से बातचीत की, उनका दर्द सुना। मुश्किल था मगर बहुत अच्छा लगा। लोगों ने कहा कि कन्याकुमारी से कश्मीर तक यात्रा की है तो फिर ईस्ट से वेस्ट में यात्रा होनी चाहिए। और मैं चाहता था कि जैसे हमने पैदल यात्रा की कन्याकुमारी से कश्मीर, वैसे ही हम ईस्ट से वेस्ट पैदल यात्रा करें। मगर चुनाव का समय है और उसमें हमें थोड़ा ज्यादा समय लगता, इसलिए कांग्रेस पार्टी ने, हमने निर्णय लिया कि ये बस यात्रा होगी, हाइब्रिड यात्रा होगी, बस यात्रा होगी, पैदल यात्रा होगी। सवाल उठा कि ये यात्रा शुरू कहां से होनी चाहिए। कोई लोग कह रहे थे कि वेस्ट में शुरू होनी चाहिए, कोई कह रहे थे ईस्ट में शुरू होनी चाहिए। और मैंने साफ कहा कि अगली भारत जोड़ो यात्रा सिर्फ मणिपुर से ही शुरू हो सकती है और कहीं से नहीं शुरू हो सकती। मणिपुर बीजेपी की जो राजनीति है, बीजेपी की नफरत, आरएसएस की नफरत, उनका जो दृष्टिकोण है, उस विचारधारा का मणिपुर एक चिन्ह है। जो आपने यहां खोया, जो मेरे भाई ने बस के ऊपर कहा कि वी हैव लॉस्ट what is most precious to us. You have lost it because of the ideology of the BJP, because of the politics of the BJP, because of the hatred that the BJP and the RSS spread in their politics. I was listening to my brother when he was saying we have lost what we valued, and I was thinking to myself, yes, you have lost what you have valued, but we will find what you valued once again and bring it back to you. We understand, all of us on the stage understand the pain that the people of Manipur have been through. We understand the hurt, the loss, the sadness that you have been through.
And we promise you, we commit to you that we will bring back what you valued. We will bring back the harmony, the peace, the affection that this state has always been known for. Question arises, why Nyaya Yatra? Because we are going through a period of great injustice in India. Social, economic, and political injustice. Injustice against the people of Manipur, the traditions of Manipur, but also injustice across the nation. Economically, monopolies are being built. Few people are getting access to all the wealth of the country. One or two businesses have their fingers in everything, and the large majority of businesses, small and medium businesses, are being destroyed. Huge levels of unemployment, massive price rise is what the whole of India is facing. On the social side, the large mass of India's people, the lower castes, Dalits, tribals, simply do not have a say in the governance system of the country. I have given example upon example of how the large mass of our people are excluded from the political system, from the governance system. So these are the issues that the Bharat Chodo Nyaya Yatra is going to raise. But this is less about us and more about you. রাহুল গান্ধী আর কি বললেন এবং তারই কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন সময় হয়ে গেছে একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালী কাণ্ডের দিকে নজর রাখবো। এখানে পুলিশের জালে আরও দুজনকে ধরা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে 4। হামলার 10 দিন পর অধরা শাহজাহান শেখ, তাকে গ্রেফতার নিয়ে ফের মুখ খুলেছেন রাজ্যপাল, আমরা তাও জানি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে নেজার থানায় পুলিশের ব্যারিকেড ভাঙায় বিপাকে পড়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরো 2। নেজার থানা ঘেরাওয়ে বিপাকে বিজেপি, সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। সন্দেশখালী কাণ্ডের পর 10 দিন কেটে গেলেও এখনো অধরা ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। জানিয়ে রাজনৈতিক চাপানো তো জারি বঙ্গ রাজনীতিতে। এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়লেও আরও 2 অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন খরামি। হামলার দিনে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সঞ্জয় সন্দেশখালীর রামপুরের বাসিন্দা, তাকে নেজার থানায় বাগদিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হোসেন খরামি মিনাক্ষার বাসিন্দা, তাকে খড়বেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। তবে এখনো কোনো খোঁজ নেই সন্দেশখালী ডন শেখ শাহজাহানের। এ নিয়ে ফের সরব রাজ্যপাল সিপি আনন্দ বোস। Now I would say it is time for government to ask what is action, what is an alibi for inaction. I insist on the report, let it come, otherwise law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance of wrongdoing cannot be, will not be tolerated. The Constitution is there, courts are there, government is there, law is there. We will do
whatever is required of the law. শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে নেজার থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে বিপাকে পড়লেন সুকান্ত মজুমদার। 144 ধারা অমান্য করে নেজার থানায় অভিযানে অশান্তির সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এখন যদি কোনো পার্টির লিডার সেখানে 144 জারি আছে, সেই 144 জারি যদি ভঙ্গ করে তার জন্য 188 কেস হয়েছে, যেটা ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার ডিউটি, এইটা তার কেস হয়েছে। 143 আনলফুল অ্যাসেম্বলি কেস হয়েছে। 353 অ্যাসল্টেড টু ক্রিমিনাল ফোর্স টু ডেটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ ফ্রম হিজ ডিউটি কেস হয়েছে। 332 ভলেন্টারিলি কজিং হার্ট টু ডেটার পাবলিক সার্জেন্ট ফ্রম হিজ ডিউটি। দেখেন, আইনের পথে চলবে। আসামি ধরাটা পুলিশের কাজ, কোনো নেতার কাজ না। তিনি এটা তো পুলিশের ওপরে গিয়ে কথা বলতে পারতো, আমরা গিয়ে সেখানে ডেপুটেশন দিতে পারতাম, আধিকারিকদের সাথে কথা বলতে পারতাম, তার প্রয়োজনে এসপির সাথে কথা বলতে পারতাম, আমরা ডিজি লেভেলে সেখানে তো কথা বলতে পারতো। কিন্তু আইনকে তো কেউ, নেতা বা কোনো কর্মী বা সাধারণ মানুষ আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারবে না। সন্দেশখালী কাণ্ডে পারদ চড়ছে, রাজনীতির আঙিনা তপ্ত। এই পরিস্থিতিতে সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় রাজনীতির তরজা নয়া বাঁক নিল। সন্দীপ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবার গঙ্গাসাগর নিয়ে যে সাংবাদিক বৈঠক হচ্ছে, সরাসরি সেখানে চলে যাব। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 1150টি সিসিটিভি, 22টি ড্রোন, 10টি স্যাটেলাইট ফোন ও 140টি ম্যানপাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত সতর্ক নজরদারি রাখা হয়েছে। এবং কালকেই দেখেছেন, আমরা কন্ট্রোল রুমে ছিলাম, যেখানে প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি কোনায়, বাবুঘাট থেকে লট 8 হয়ে কচুবেড়িয়া হয়ে আমাদের মন্দির চত্বর এবং বেণুবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের এখান থেকেই আমরা কোথায় কি জনসমাগম, কি ব্যবস্থা, এবং প্রত্যেকটা যাত্রী পরিবাহী যা রয়েছে আমাদের কাছে, বাস হোক, বার্জ হোক, স্টিমার হোক, নৌকো হোক, প্রত্যেকটাই আমরা ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটা করছি। ফলে একটা সুষ্ঠু ব্যবস্থা, আমার মনে হয় সারা ভারতবর্ষে এরকম সুষ্ঠু ব্যবস্থায় কোনো মেলা কোথাও হয় বলে আমাদের জানা নেই। কলকাতার বাবুঘাট থেকে সাগর মেলা পর্যন্ত যাত্রাপথে 17টি বাফার জোনের ব্যবস্থা করা হয়েছে। 17টি। এই বাফার জোনগুলিতে জেটি ঘাটে ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রয়োজন ভিত্তিতে বাসগুলিকে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য প্রতিটি বাফার জোনে সুবন্দোবস্ত রাখা হয়েছে, যাতে একসঙ্গে সবাই চলে না আসেন। প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে আমরা প্রত্যেক জায়গায় বাফার জোন তৈরি করে সেখানে বাস হোক, অন্যান্য জায়গায় হোক আমরা রাখছি এবং সেখানে তাদের থাকার, তাদের পয়ঃপ্রণালী, তাদের খাবারের পুরো ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত 41টি পকেটমারির ঘটনা ঘটেছে, 41, যার মধ্যে 38টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 41টি পকেটমারির ঘটনা ঘটেছে, আমরা সেটাকে উদ্ধার করে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, 38টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু আমরা উদ্ধার করা সম্ভব হয়েছে। 105 জনকে, 250 জনকে 250 বিভিন্ন অপরাধমূলক কারণে গ্রেপ্তার করা হয়েছে। 250 জন। এখন পর্যন্ত 2846 জন আগত তীর্থযাত্রীর মধ্যে আত্মীয়দের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এখন পর্যন্ত যে তীর্থযাত্রী এসছেন, যেটা বলেছি দুপুর 12টা পর্যন্ত 65 লক্ষ, তার মধ্যে 2846 জন তাদের পরিবার বা তারা যেভাবে এসছেন, যে ব্যানারে এসছেন, সেই সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠনরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। 2810 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে
পরিবার থেকে বা তাদের নিজেদের লোক থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কজন? 2846 জন। তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কতজনকে? 2810 জন। স্বাস্থ্যের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ঘোষণা করেছেন যে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাদের স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার্থীর সাথে প্রাথমিক চিকিৎসায় 300 শয্যার ব্যবস্থা সহ 24 ঘন্টা আইসিইউ সুবিধাযুক্ত হাসপাতাল সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। 300 বেডের হসপিটাল করা হয়েছে। 750 জন 750 স্বাস্থ্যকর্মী পরিষেবায় নিয়োজিত আছেন। জরুরি ভিত্তিতে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্স ও গ্রিন করিডোরের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গ্রিন করিডোর। সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার সন্দেশখালী কাণ্ডের দিকে নজর রাখবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সেখান থেকেই আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এক্ষেত্রে দুটি আপডেট রয়েছে। একদিকে যেমন এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে, মোট 4 জন এখনো পর্যন্ত ধৃত, এবং এই দুজনের একদিনের জেল হেফাজত। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে এফআইআর, জামিন অযোগ্য ধারায় এফআইআর। সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে তুমি জানো 6 দিন কেটে যাওয়ার পরে যখন গ্রেপ্তার হচ্ছে না, ইতিমধ্যে রাজ্যের ডিজি অর্থাৎ রাজীব কুমার মুখ খুলেছিল, রাজ্যপাল মুখ খুলেছিল। তার মুখ খুলে পরে 11 তারিখে অর্থাৎ 11 তারিখে রাজ্য বিজেপির তরফ থেকে কিন্তু একটা প্রতিনিধি দল যায়, সেখানে সভাপতি ছিল সুকান্ত মজুমদার। কিন্তু সন্দেশখালী খুব স্পর্শকাতর জায়গা, সেখানে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে যেমন বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছিল, সেই সময় কিন্তু নেয়ার থানা এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। সেই 144 ধারাকে অমান্য করে অর্থাৎ ভায়োলেট করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমে যান গিয়ে এবং তার নেতা কর্মী সমর্থক অনুগামীদের নিয়ে প্রথমে তারা ব্যারিকেড ভাঙেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করেন। তারপরে তার সরকারি সম্পত্তি নষ্ট করে, এমন গুরুতর অভিযোগ হয়েছে দেয়ার থানার পুলিশ অর্থাৎ বসিরহাট পুলিশ জেলা। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। যে ধারাগুলো দেওয়া হয়েছে 143, 188, 332, 353, 332 এবং 353 একেবারে জামিন অযোগ্য ধারা, যেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা, বেআইনিভাবে জমায়েত করা, 144 ধারাকে অমান্য করে বাইরের থেকে লোক এনে পুলিশ কর্মীদের মারধর করা, সবটাই কিন্তু এই তদন্তে পুলিশ সুমোটো মামলা করেছে। ইতিমধ্যে এই জামিন অযোগ্য ধারায় রাজ্য বিজেপির সভাপতি সহ নেতা কর্মী সমর্থকদের অনুগামীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী ঘটনার কাণ্ড কথা বলা হচ্ছে, অর্থাৎ মূল এফআইআর করেছে তারা কিন্তু এখনো বেপাত্তা, তাদের খোঁজ নেই। বিশেষ করে প্রায় 9 দিন কেটে যায়, খোঁজ নেই। কিন্তু ইতিমধ্যে 7 দিনের মাথায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দারকে গ্রেপ্তার করে তারপরে তাদের পুলিশ হেফাজতে নিয়ে এই নতুন 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেন গরামি। এই 2 জনকে যে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল, তাদেরকে একদিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আগামীকাল ওই 3 জন আর 2 জন এবং 2 জন 4 জনকে আবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সব মিলিয়ে সন্দেশখালী ঘটনা তদন্ত পুলিশ যেমন ধাপে ধাপে এগোতে যাচ্ছে, আর অর্থাৎ শেখ শাহজাহান তার অনুগামীদের রহস্য ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কিন্তু পুলিশ এগোতে চাইছে। আবার নতুন করে সংযোজন হয়েছে জামিন অযোগ্য মামলা, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতাকর্মী সমর্থকরা যেভাবে জমায়েত করেছিল, সেদিনকে যখন আমরা কলকাতা টিভির বা একান্তভাবে সুকান্ত মজুমদারকে জানার চেষ্টা করেছিলাম যে 144, তিনি বলেছিলেন যে সুকান্ত মজুমদার আসবে বলে 144 দ্বারা জারি করা হলো। তিনি একথাটা বলেছিলেন, একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। কিন্তু তারপরে তার মধ্যে যে মব তৈরি করা, থানার 100 মিটারের মধ্যে বসে পড়া, যান চলাচলে বিঘ্নিত ঘটানো, ব্যারিকেড ভাঙা, পুলিশকে হেনস্থা করা, এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করা, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মামলা শুরু হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। সব মিলে কিন্তু সন্দেশখালী মোড়ে একদমই। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সন্দেশখালী কাণ্ড নিয়ে, তিনি জানিয়ে দিলেন আমাদের আপডেট।
আর এবার যে খবরে নজর রাখবো সেই খবরে সকাল থেকেই আমরা নজর রেখেছি, বলা যেতে পারে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। তা হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমরা জানি কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে যে সাফল্য এসেছিল, তারপরে আজ থেকে মণিপুর থেকে, হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে সূচনা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। এবং এই সূচনার প্রাক্কালে রাহুল গান্ধী তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন এবং আমরা দেখেছি তিনি মঞ্চে উঠে তার বার্তা জানান। এবং নির্বাচনের আগেই রাহুল গান্ধীর বিরাট চমক বলা যেতে পারে, মণিপুর থেকে সূচনা হলো ভারত ন্যায় যাত্রার। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সেখান থেকেই রয়েছেন সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই যাত্রা লোকসভা নির্বাচনের আগে। আমরা জানি রাহুল গান্ধী তিনি মঞ্চে এসেছিলেন এবং তিনি বার্তা দিচ্ছিলেন। এই যাত্রা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, কি বললেন তিনি? একদমই দেখো মধুবন্তী, এই যাত্রা নিয়ে কংগ্রেস নেতৃত্ব বহুদিন ধরেই প্রস্তুতিতে ছিল, কারণ ভারত জোড়ো যাত্রা প্রথম পর্বের সাফল্যের পর তারাও চাইছিলেন যে লোকসভা নির্বাচনের আগে সেই সময়টায় পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে আরো একটি যাত্রা করতে। কিন্তু মাঝে দীর্ঘ সময় 5 রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্ব তাপে ব্যস্ত হয়ে পড়ে এবং মাঝখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের সেই বৈঠক, যেখানে কংগ্রেস নেতৃত্বের একটা বড় ভূমিকা দেখা যায়। এই অনেক পিছিয়ে যাচ্ছিল ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের প্রস্তুতি এবং সেটি মনে করা হচ্ছিল গত বছর অক্টোবর থেকেই শুরু হবে, গান্ধীর জন্মজয়ন্তীর দিন থেকে। কিন্তু আজকে সেই যে যাত্রা শুরু হলো 14ই জানুয়ারি, নতুন বছরের শুরুতেই সেই জায়গাকে বেছে নেওয়া হলো কংগ্রেসের তরফ থেকে, যা মণিপুর। এবং যে মণিপুরে রাহুল গান্ধী নিজে এর আগেও এসেছেন, 3রা মে যে ঘটনা ঘটেছিল তারপর যে বাংলাদেশ মণিপুরের অবস্থা কি গোটা দেশ জানে, কিন্তু দেশের সরকার কি সেটা জানে? এই প্রশ্ন তো কংগ্রেস তুলেছিল। তাহলে দেশের সেই মানুষের কথা তারা যখন জানে না, আজকে রাহুল যখন ফলে উপস্থিত হলেন, প্রত্যেকেই কিন্তু তার পূর্ব নির্ধারিত যে সময়সূচি ছিল অনুষ্ঠান শুরু হওয়ার, তা 11টা, তার থেকে অনেকটাই দেরি হয় এবং পরবর্তী যে কর্মসূচি তাতে কাটছাট করতে হয়। কিন্তু তিনি যখন এসে উপস্থিত হন এই সভাস্থলে, প্রত্যেকে বসেছিল যে তাদের নেতা কি বলতে চাইছেন। মণিপুরের মানুষদের তিনি ন্যায় দেওয়ার কথা এই স্লোগানে বলা হচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই তার ন্যায় বিচার দেওয়ার জন্য দাবি করা হচ্ছে। তাহলে এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা, শুধুমাত্র মণিপুরবাসী নয়, সাধারণ মানুষ যারা কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা প্রথম পর্বে দেখেছেন, তারা দেখতে চাইছিলেন যে লোকসভা নির্বাচনের আগে যখন এই যাত্রা শুরু হচ্ছে মণিপুর থেকে, তখন তার তাৎপর্য আলাদা করে কংগ্রেসকে বোঝাতে হচ্ছে না। তারা যদি মুখে বলছেন যে এটা রাজনৈতিক নয়, মঞ্চ থেকে সেটা নেতৃত্বের মুখে বারংবার আজকে ফুটে উঠেছে যে রাজনৈতিক নয়, রাজনৈতিক নয়। বিজেপিকে তারা এই জবাব দিতে চাইছে যে তারা যে প্রশাসন দ্বারা প্রতিকূলতার সৃষ্টির চেষ্টা করেছে, সেখানে পারমিশন দেওয়া হয়নি। প্রথমে প্যালেস গ্রাউন্ডে ইম্ফল থেকে কৌবল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে উদ্বোধনী এই অনুষ্ঠানকে। তাহলে কেন বারংবার মণিপুরের মানুষ যারা এই দীর্ঘ অচলাবস্থার মধ্যে রয়েছে, সেখানে সন্ধ্যের পর কারফিউ, সন্ধ্যের পর তারা বাড়ির বাইরে সুরক্ষিত নয়, তারা নিজেরাই বলছেন, সেই অবস্থা থেকে এত বড় একটা রিস্ক নেওয়া, এত ভিভিআইপি, আমরা জানি যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা কংগ্রেস নেতৃত্বে, অশোক গেহলট, সচিন পাইলট, প্রত্যেকেই কিন্তু এই যে এখানে এসেছেন, তারা কিন্তু বার্তা দিতে চাইছে যে কংগ্রেসের যাত্রা, অন্যান্য বিরোধী শক্তি যারা বিজেপিকে পরাস্ত করতে চায় তারা আসতে পারেন, কিন্তু কংগ্রেস এখানে এককভাবে তারা লড়াইয়ের চিন্তা ভাবনাতে এগিয়ে যাচ্ছে, যা তারা প্রথম পর্বে করেছিল। তাই ভারত জোড়ো যাত্রার নীতি বা কৌশল বলা যেতে পারে আগের বারের মতোই রয়েছে, কিন্তু এবার এই মঞ্চ থেকে আজকে যেমন রাহুলের বক্তব্য পরিষ্কার হলো যে ন্যায় বিচার, অর্থাৎ জাস্টিস যারা পায়নি তাদেরকে আলাদা করে বিশেষ মর্যাদা দিয়ে তারা এটা অন্তত পরিষ্কার বার্তা দিচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনের আগে দেশকে বাঁচাতে হলে, সংবিধানকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে তারা এই বিষয়টাকে গুরুত্ব দিন। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে।
আর এবার যে খবরে নজর রাখবো একেবারে তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা তিনি আজই কিন্তু দলের প্রাথমিক যে সদস্য পদ তা থেকে ইস্তফা দেন। সকালে ইস্তফা দিয়ে তিনি আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে গিয়ে শিবিরে যোগ দেন, অর্থাৎ শিন্ডে শিবিরে তিনি যোগ দিয়ে দিলেন। স্বভাবতই শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় তার এই যে যোগদান এটা কিন্তু অনেকটাই গুরুত্ব পেয়ে গেছে এবং একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সদস্য বলে পরিচিত এই মিলিন্দ দেওরার ইস্তফায় বিড়ম্বনায় পড়েই ছিল কংগ্রেস। এবার জানিয়ে রাখি তিনি শিন্ডে শিবিরেও যোগ দিলেন। ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর দিনেই রবিবার রাহুল গান্ধীর অত্যন্ত আস্থাভাজন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা কংগ্রেস ছাড়লেন। শুধু তিনিই নন, তার বাবা মুরলী দেওরা থেকে শুরু করে মিলিন্দ পর্যন্ত প্রায় 5.5 দশক ধরে গান্ধী নেহেরু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার সুবাদে পিতা পুত্র দুজনেই কেন্দ্রের কংগ্রেস সরকারের মন্ত্রী হয়েছিলেন। লোকসভা ভোট আসন্ন, ঘর গোছাতে রাহুলের নেতৃত্বে এদিন মণিপুর থেকে দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রার সূচনার দিনেই মিলিন্দের কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই যাত্রা 55 দিন পরে দেওরা পরিবারের রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইতে শেষ হওয়ার কথা। ব্যক্তিগতভাবে তাঁর সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও কংগ্রেস ত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানাননি, তবে নিজে উন্নয়নের পক্ষে থাকতে চান বলে দাবি করেছেন। এআইসিসির তরফে জয়রাম রমেশ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। একদা সহকর্মী মিলিন্দ দেওরার দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক এই মন্তব্য করেছেন। তবে তাঁর বাবা প্রথম ইউপিএ সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী মুরলী দেওরা আমৃত্যু কংগ্রেসে আস্থা রেখেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও মিলিন্দের বাবা মুরলী কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক ছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন জয়রাম। प्रधानमंत्री ने तय किया, इसमें कोई दो राय नहीं हो सकती। इतना घबरा जाते हैं हम जब भी कोई यात्रा शुरू करते हैं तो कुछ न कुछ षड्यंत्र रचते हैं ये लोग। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, মিলিন্দ আগামী দিনে বিজেপিতে যোগ দিলেও অবাক হবেন না তিনি। তার মতে ক্ষমতার লোভ আর ভয় এই দুই দুর্বলতা তাকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। তবে রাজনৈতিক মহলের জল্পনা মুম্বাই দক্ষিণ কেন্দ্রে একনাথপন্থী শিবসেনার প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ মিলিন্দের সঙ্গে মহারাষ্ট্রের এনডিএ নেতৃত্বের যোগাযোগ নিয়ে জল্পনা চলছিল। এদিন মিলিন্দ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। অসমে কংগ্রেসকে টেক্কা দিল তৃণমূল। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পর্ষদের নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন। পর্ষদের ভোটে প্রাপ্ত ভোটের নিরিখে কংগ্রেসকে টপকে গিয়েছে তৃণমূল। বাংলায় আগামী লোকসভা ভোটের প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের দুই শরিকের চলতি বিবাদের আবহে তৃণমূল নেতৃত্বের ওই সমালোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রতি হিন্দি বলয়ের 3 রাজ্যে বিজেপির কাছে পরাজিত হয়েছে কংগ্রেস। নাম না করে সামাজিক মাধ্যমে কংগ্রেসকে ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে কংগ্রেসের আধিপত্য নিয়েও তৃণমূলের সঙ্গে মতপার্থক্য প্রকট। গত শুক্রবার অসমের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পর্ষদের ভোটে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কিন্তু পর্ষদের নির্বাচনে প্রথম আবির্ভাবেই প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল ছাপিয়ে গিয়েছে কংগ্রেসকে। তাৎপর্যপূর্ণভাবে সামাজিক মাধ্যমে অসমের আঞ্চলিক স্তরের এই ভোটের ফলাফল উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটকে সামনে রেখে বাংলায় তৃণমূলের সঙ্গে দর কষাকষি শুরু করেছে কংগ্রেস। অভিষেক উত্তর কাছাড় ভোটের প্রসঙ্গে অসমে নিজেদের জমি রক্ষা করতে কংগ্রেস ব্যর্থ হয়েছে বলেও খোঁচা দিয়েছেন এক্স হ্যান্ডেলে। কংগ্রেস বা তৃণমূল একটিও আসন জিততে পারেনি, কিন্তু ভোট শতাংশের বিচারে কংগ্রেসের চেয়ে 4% বেশি ভোট পেয়েছে তৃণমূল। ভোট শতাংশে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, ফলে মানুষ আসামের সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছেন, বেঙ্গল মডেলকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল সেটা তারা ওখানে অ্যাকসেপ্ট করছেন। সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তথ্য পরিসংখ্যান দিয়ে ফুটিয়ে তুলেছেন। পর্ষদের মোট 28টি আসনের 6টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি। বাকি 22টি আসনের মধ্যে 19টিতেও জয়ী হয় তারা। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে কংগ্রেসের সঙ্গে রফা করে মেঘালয়ের পাশাপাশি অসমেও একটি আসন চায় তৃণমূল। এআইসিসি তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, উল্টে বাংলায় আসন বন্টন নিয়ে তৃণমূলের সঙ্গে দর কষাকষি করেছে দিল্লির কংগ্রেস নেতৃত্ব। অথচ রাজ্য স্তরে তৃণমূলকে আক্রমণ অব্যাহত থাকলেও তাকে নিয়ন্ত্রণে হাইকমান্ডের সদিচ্ছা দেখা যায়নি।
এই পটভূমিতে অসমের কাছাড় পর্ষদের ভোট প্রসঙ্গে অভিষেকের তরফে কংগ্রেসকে খোঁচা রাজনৈতিকভাবে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে কংগ্রেসের একেবারে ঘরে বাইরে ধাক্কা। আমরা জানি মিলিন্দ দেওরা তিনি কংগ্রেস ত্যাগ করেছেন, শিন্ডে শিবিরে যোগদান করেছেন। পাশাপাশি যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য আপনারা দেখলেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের ঘরে বাইরে ধাক্কা। ভারত জোড়ো দিনে হাতছাড়া নেতা, যেমনটা বলছিলাম মিলিন্দ দেওরা তিনি কংগ্রেস ত্যাগ করে শিন্ডে শিবিরে যোগদান করলেন আজই ভারত জোড়ো যাত্রার একেবারে প্রথম দিনেই, যা ইতিমধ্যেই মণিপুর থেকে সূচনা হয়ে গেছে এবং আজকের দিনে কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা। পাশাপাশি জানিয়ে রাখি শিন্ডে শিবিরে ইতিমধ্যেই তিনি যোগদান করেছেন। অসমে পার্বত্য পর্ষদের ভোটেও ভরাডুবি, সব মিলিয়ে ঘরের মাঠে জমি আগলে রাখতে পারল না, তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের মাঠে জমি আগলে রাখতে পারল না, কংগ্রেস ভোট শতাংশের প্রসঙ্গ তুলে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত কথা বলবো নিউজ রুম থেকে। আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যা যা বললাম এবং যা যা দেখালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, পাশাপাশি এক্ষেত্রে ভোট শতাংশের প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য করেছেন তা তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা সকাল থেকে যদি দেখি যা ঘটলো, মিলিন্দ দেওরা তাঁর দলত্যাগ এবং তিনি ইতিমধ্যে শিন্ডে শিবিরে যোগদান করেছে। আর এটাও যেটা জানা যাচ্ছে যে নেপথ্যে বিজেপির হাত রয়েছে। মোদি তিনি সময়ও বলে দিয়েছিলেন ঠিক কখন দলত্যাগ করবেন তিনি। সব মিলিয়ে যা পরিস্থিতি, কি মনে হচ্ছে বিজেপির ক্ষেত্রে যদি বলি যে ভারত জোড়ো যাত্রা যতটা সাফল্য পেয়েছিল প্রথম পর্যায়ে, এবারের সূচনা পর্বেই বিজেপির এই যে একটা ভূমিকা নিয়ে অভিযোগ উঠছে, আশঙ্কা থেকে কি সাফল্য লোকসভা ভোটে না আসতে পারে, সেই জন্য কি একটা আঘাত হানলেন তারা? দেখো, প্রথম পর্যায়ে যখন যাত্রা হয়েছিল, সেই যাত্রা শুরু হয়েছিল 2022-এর 7 সেপ্টেম্বর থেকে। কন্যাকুমারী থেকে যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রা মোট হেঁটেছিল 4080 কিলোমিটার এবং সেটা তারা হেঁটেছিল 136 দিনে, অর্থাৎ গড়ে মোটামুটিভাবে 30 কিলোমিটার প্রতিদিন হেঁটেছিল সেই যাত্রা। তাতে রাহুল গান্ধী পুরোটাই পায়ে হেঁটেছিলেন। সেই যাত্রা যখন চলছিল, তোমার নিশ্চয়ই মনে পড়বে যে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং কিছুটা অপ্রত্যাশিতভাবে সেই নির্বাচনে কংগ্রেস জিতে যায়। যাত্রা শেষ হয়েছিল চলতি বছরের 30 জানুয়ারি। 30 জানুয়ারি দিনটা আমাদের হৃদয়ে একটা আবেগের ঝড় তোলে, কেননা এই দিনেই মহাত্মা গান্ধীকে হিন্দুত্ববাদীরা খুন করেছিল। নাথুরাম গডসের গুলিতে খুন হয়েছিলেন মহাত্মা গান্ধী। ওই দিনে জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেই যাত্রা শেষ হয়েছিল এবং পরে যখন কর্ণাটকের নির্বাচন হয়েছিল তখন দেখা গিয়েছিল যে কর্ণাটকের যেসব এলাকা দিয়ে যাত্রা গিয়েছিল সেই সব এলাকায় কংগ্রেসের ফল ভালো হয়েছে এবং কর্ণাটক সরকার দখল করতে পেরেছে কংগ্রেস। সুতরাং প্রথম যে যাত্রা হয়েছিল 2022-এর 7 সেপ্টেম্বর থেকে 2023-এর 30 জানুয়ারি পর্যন্ত, সেই যাত্রায় যে বেশ খানিকটা রাজনৈতিক সুফল কংগ্রেস পেয়েছিল বা বিরোধীরা পেয়েছিল, এ ব্যাপারে তেমন কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীকালে সেই যাত্রার যে উদ্যম এবং প্রচার সেটা খানিকটা গতি হারায় এবং আমরা দেখতে পাই যে মূলত হিন্দি স্পিকিং 3টি রাজ্য, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে, এর মধ্যে 2টিতে কংগ্রেসের সরকার ছিল। সেই সরকারগুলো মানে সেই রাজ্যগুলোতে কংগ্রেস হেরে যায়, যদিও তেলেঙ্গানাতে তারা নতুন করে সরকার করতে পারে। এই পরিস্থিতিতে আবার এই যে নতুন যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রা আরও বেশি দৈর্ঘ্য অতিক্রম করবে, 4000 কিলোমিটারের বেশি দৈর্ঘ্য অতিক্রম করবে। তবে এই যাত্রাকে বলা হচ্ছে একটু হাইব্রিড যাত্রা, অর্থাৎ কিছুটা গাড়িতে কিছুটা হেঁটে এই যাত্রা চলবে এবং পশ্চিমবঙ্গে এই যাত্রা বেশ কয়েকটি জেলার মধ্য দিয়ে যাবে। পশ্চিমবঙ্গে 6-7টি জেলার মধ্য দিয়ে এই যাত্রা যাবে বলে এখনো পর্যন্ত যা খবর।
এই পরিস্থিতিতে এই যাত্রার ঠিক আগে কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য কোনো প্রচেষ্টাই ছাড়ছে না হিন্দুত্ববাদী শিবির। এবং এই যে একজন তুমি বললে এইমাত্র মিলিন্দ দেওড়ার দলত্যাগকে সেই অ্যাঙ্গেলেই দেখতে হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।